হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি গাজীপুর থেকে বলছি। আম, আমি আমার নামটা ব্যক্তিগত কারণে শেয়ার করতে পারছি না, এর জন্য দুঃখিত। আমি 2011 সাল থেকে বুথ এফএম শুনে আসছি। বুথ এফএম এর প্রথম নামটা শোনা আমার প্রাইভেট টিচারের কাছ থেকে। যখন আমি আমার এসএসসি পরীক্ষার জন্য প্রাইভেট পড়েছিলাম টিচারের কাছে, তখন তিনি আমাকে ফার্স্ট বুথ এফএম এর কথা বলে। আমি ওইখান থেকেই বুথ এফএম এর কথা শোনা এবং বুথ এফএম এর প্রতিটা এপিসোড ওইখান থেকে আমি শুনে আসছি। যদিও কখনো কখনো মিস হয়ে গেছে, ওগুলো আমি ডাউনলোড করে শুনে নিচ্ছি। আর এত বছরের ভিতরে শুধু বুথ এফএম শুনেই আসছি, কিন্তু কখনো ঘটনা পাঠানো হয় নাই। তো আজ পাঠাচ্ছি। ঘটনাটা একদম আমার নিজের সাথে ঘটা। ওটা আমার স্কুল জীবনের কাহিনী। ঠিক আছে রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি এবং আমার বাড়ির পাশে আমার এক ফ্রেন্ড ছিল। ফ্রেন্ড এবং ভাইও বলা চলে, যেহেতু আমরা পাশাপাশি বাড়ি ছিল। ফ্রেন্ড এবং ভাই, আমরা দুজনেই একই স্কুলে পড়তাম, একই ক্লাসে। তো আমাদের মধ্যে একটা কন্টেস্ট চলতো, লেখাপড়া হোক, খেলাধুলা হোক, সব বিষয়, যে কিভাবে ওকে আমি হারাবো, আমি জিতবো। লেখাপড়া হোক, খেলাধুলা হোক, সব বিষয়। তো যতই কন্টেস্ট হোক, ও আসলে আমার সাথে কখনো পেরে উঠতে পারে নাই। কিন্তু জানি না ওইটাই কি আমার জীবনের সব থেকে ভুল ছিল কিনা, জানি না। তো সে আমি একই স্কুলে পড়তাম, স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম। স্কুল থেকে আসার পরেও ওর সাথে আমার মিলামেশা ছিল। তো এভাবেই দিনকাল চলতে লাগলো। হঠাৎ করে আমি একদিন শুয়েছি, রাত্রেবেলা আমার ঘুম ভেঙে গেল। তখন আমার কাছে মোবাইল টোবাইল কিছু ছিল না, তখন আমি মোবাইল ইউজ করি না। তো আমি হঠাৎ করে দেখতে পারলাম যে আমার ঘরের ওই পাশে লাইট জ্বলছে, একটা বাতি। আমি হঠাৎ করে বললাম যে এখানে লাইট জ্বলছে কেন? ভাবলাম হয়তো আমার বাবা অনেক রাজ্যে কাজ করতো, আমি ভাবছি হয়তো বাবা ওখানে কাজ করছে। কিন্তু আমি ওখানে একটা ছায়া দেখতে পেলাম। ছায়াটা কি করছে, মানুষ সিগারেট খায় না, এভাবে সিগারেটের মতো খাচ্ছে এবং অবিরতম তার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া। আমি তখন ভয়ে, আমার পাশে বাবা ছিল, মা ছিল, আমি কে ছিল আমি অতটা খেয়াল করি নাই। আসলে আমার সাহস হয় নাই যে আমি ওদেরকে ডাক দেবো। যাই হোক, তখন আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। পরে ঘটনাটা আমি আমার পরের দিন সকালে মায়ের কাছে শেয়ার করি। মা বলে, কই না তো, লাইট তো ছিল না, আর তোর বাবা তো শুয়েই ছিল, কেউ ছিল না। যাই হোক, এটা ছিল প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিন আমি একটা গাছে উঠলাম আম পাড়তে। আম পাড়ার ওঠার পরে মনে হলো কে যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে, এরকম অবস্থা। আমি বললাম এরকম কেন হচ্ছে? তারপর আমি ভয়ে গাছ থেকে নেমে গেলাম। মা বলতো যে বাবা দুপুরবেলা গাছে উঠিস না, দুপুরবেলা অনেক সমস্যা হয়। তো আমি ওই ভয়ে গাছ থেকে নেমে গেলাম। তারপর দেখা গেল আমি নদীতে নামলাম সাঁতার কাটতে। ওইখানে মনে হতো কে যেন আমার পা ধরে টেনে নিয়ে যাবে, এরকম। তো দিন যাচ্ছে, এইসব সমস্যাগুলো আমার দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। দিন যাচ্ছে, সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। আমি ঘুমিয়ে আছি, যখন আমার চোখটা বন্ধ হয়ে আসবে মনে হচ্ছে কে যেন আমাকে একদম পা ধরে টেনে হিসছে যেন কি নিয়ে যাচ্ছে। যখন আমার ঘুম ভেঙে যায় সমস্যা হয় না, যখনই চোখ বুঝবো তখন এই সমস্যাটা হয়। তাছাড়া যখন আমি চোখ বুঝবো মনে হচ্ছে আমি যেন কোথায় পড়ে যাচ্ছি, একদম আমাকে মনে হচ্ছে যেন কিছু থেকে, অনেক তলা কিছুর উপর থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমি নিচে পড়ে যাচ্ছি। হঠাৎ করে ফাল দিয়ে লাফ দিয়ে আমি ঘুম থেকে উঠে যাই।
এভাবেই দিন চলতে লাগলো। এই সমস্যাগুলো প্রতিনিয়ত 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 হতে যাচ্ছে। সামনে আমার পরীক্ষা ছিল। আমার পরীক্ষা একদমই লেখাপড়ায় মন বসতো না। আমি কোনোভাবেই আমার পড়াশোনায় মন বসতে পারছি না। এই সময় সমস্যাগুলো দিন দিন আমাকে ঘিরে ধরতে লাগলো এবং আমি এক সময় অনেক অসুস্থ হয়ে পড়ি। তো আমার মা বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো যে না, আসলে ওনার তো কোনো সমস্যা হয় নাই, হয়তো রাত্রেবেলা ঘুমাতে পারে না, ঠিক মতো খেতে পারে না, এই কারণে সমস্যা হলো। কিছু ওষুধ লিখে দিল, তারপর আমি বাড়ি চলে আসলাম। কিন্তু দিন যাচ্ছে, সমস্যা বেড়েই যাচ্ছে। তো আমার পাশের এক কাকি ছিল, তারপরে সে আমার মাকে এসে বললো যে আসলে ডাক্তার যখন কাজ হচ্ছে না, ওকে একটা কবিরাজ দেখা। আমার পাশের বাড়িতে আমার সম্পর্কে দাদু হয়, আমার একজন কাকি আছে, ওই কাকির বাবা। তো উনি আসছেন, উনি কবিরাজ। সবাই মানে আমার মা বাবা সবাই গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বলল। তারপর উনি আমাদের বাড়িতে আসলেন এবং আমাকে দেখলেন। তিনি দেখেই বুঝতে পারলেন যে আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। তো তিনি বললেন যে আমার কিছু সময় দরকার, কে করেছে বা কারা করেছে সবই আমি বলতে পারবো, আমার একটু সময় দরকার। তো তারপর তিনি চলে গেলেন। পরের দিন রাত 9টার দিকে তিনি আসলেন আমাদের বাড়িতে। আসার পর তিনি কি যেন কি বললেন আমাকে, মানে বললেন একটু ঝাড়বে। তারপর তিনি কি বললেন এবং ঝাড়লেন, কিছু নিয়মকানুন পালন করলেন। তারপর তিনি একটু ধ্যানের মতো বসলেন। বসার পরে কিছুক্ষণ পরে তিনি উঠে বললেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং কে করেছে সেও তিনি বুঝতে পেরেছেন। তিনি বললেন একটা তাবিজ রাখা হয়েছে আমার, যে আমি যেখানে ঘুমাই ওই বালিশের ভেতরে। কিন্তু রাসেল ভাই, বালিশ তো সেলাই করেছিল, ওটার ভিতরে কিভাবে তাবিজ গেল ওটা আমি বুঝতে পারলাম না। তারপর তিনি বললেন আসলে এটা জিন দ্বারা চালান করা হয়েছে। এছাড়া আরেকটা তাবিজ করা হয়েছিল আমাদের উঠানের মাঝখানে, যেখান থেকে আমি যখন ঘুম থেকে ওঠার পরে যখন বের হই, এবং ওই তাবিজের উপরেই, যেখানে তাবিজটা পোতা রয়েছে ওর উপরেই পা দিয়ে আমাকে যেতে হতো। এবং এই কারণেই সমস্যা দিন দিন আমার বাড়তে লাগলো। তারপর তিনি বললেন যে আসলে ব্ল্যাক ম্যাজিকটা অনেক কাছের লগে করেছে। কে করেছে তিনি আমাদের সব বললেন এবং বললেন যে দেখুন, আপনারা দুইজন পাশাপাশি লোক, কোনো ঝামেলার সৃষ্টি করবেন না, আর এতে কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে ওনারাই করেছেন। ঠিক আছে, আমি জানি, আপনারা জানেন, আপনাদেরকে আমি বললাম, কিন্তু আসলে ওর আইনগত কোন ব্যবস্থা নিতে পারবেন না। তো এই বিষয়ে না জানাই ভালো। তবে আমি ওর পর থেকে ওই সমস্যাগুলো আমার দিন দিন সমাধান হতে শুরু করলো। কিন্তু একটা ক্ষতি আমার হয়ে গেল, ওর পর থেকে আমার আসলে কখনো পড়াশোনায় মন বসে নাই। আমি অনেক চেষ্টা করেছি, বাট আমি কোনোভাবেই পড়াশোনায় বসতে পারিনি। শুধু ওই আমার ফ্রেন্ড ছিল, ওনার মা আসলে রাসেল ভাই আমাকে এই তাবিজটা করেছিল। ওনারাও আসলে ওই তাবিজটা করার পরে সুখে নাই। ওনারা বিভিন্ন দায় দেনায় অভুক্ত হয়ে দিন যাচ্ছে তাদের। এই ছিল ভাই রাসেল ভাই আমার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোদের দলেই থাকেন। আমার নাম শিহাব আহমেদ। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার চান্দিয়ারা গ্রামে। আমি থাকি কুমিল্লা ক্যান্টনমেন্টের বাংলা বাজারে। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব সেটি কালেক্ট করি আমার খালাতো ভাই তামিম। তার ফ্রেন্ডের খালাতো বোনের দেবরের সাথে ঘটনাটি ঘটেছিল।
ঘটনাটি আসলে ঘটনা বলা চলে না, এটা তার সাথে প্রতিনিয়তই করত। ঘটনাটি ঘটে শুরু হয় সেই 2008 সাল থেকে। 2008 সালে একদিন তিনি সন্ধ্যা 7টার দিকে তার চাচার বাড়িতে যাওয়ার সময় পথে একটি নারকেল গাছ পড়ে। সেই নারকেল গাছে তাকিয়ে লক্ষ্য করলো দীর্ঘ 7 থেকে 8 ফুট একটি লম্বা মোমবাতি নিচে নিচে গাছ থেকে নিচের দিকে নামছিল। সেই মোমবাতিটি নিজে নিজে আগুন জ্বলতো এবং নিভত। এটা দেখার পর তিনি নিস্তব্ধ হয়ে যান এবং তখন তিনি কোনো দিকেই মুভ করতে পারতেন না। তিনি জায়গায় স্টপ ছিলেন। ঠিক সেইভাবে 10 থেকে 15 মিনিট পরে নিজে নিজে শরীর ঠিক হয়। তারপর তিনি মুভ করতে পেরেছিলেন এবং তিনি সেদিন প্রচন্ড রকমের ভয় পেয়েছিলেন। বিষয়টি তিনি কারো কাছে শেয়ার করেননি। তার পরের দিন আসর নামাজের পরে যখন ওই রাস্তা দিয়ে ফিরছিলেন তখন তার গায়ে আগুনের হাওয়া লাগছিল। কিন্তু সেদিন বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেই আগুনের হাওয়া লাগছিল। এর কারণে তিনি সেখানেই দাঁড়িয়ে গিয়েছিলেন। 10 থেকে 15 মিনিট পরে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। তিনি স্থানটি ত্যাগ করেছিলেন সাথে সাথেই। ওই দিন আর কিছু ঘটেনি তার সাথে। ঠিক তার পরের দিন সন্ধ্যায় যখন ওই রাস্তা দিয়ে ফিরছিলেন এটা তার মুখোমুখি হয়ে যায়। যখন তার মুখোমুখি হয়ে যায় তিনি সাথে সাথে অনেক জোরে চিৎকার করেন, কিন্তু তার চিৎকার যেন 2.5 ফিটের বাইরে যায় না। তখন ওই মোমবাতি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় টিনের সাথে ধাক্কা লেগে যায়। টিনের সাথে ধাক্কা লেগেই ঝিঝি পোকা হয়ে গিয়েছিল তখন। এই ঘটনায় এলাকায় জানাজানি হয়ে যায়। যখন জানাজানি হয়ে যায় লোকেরা গুজব মনে করে, ওরা বলা বলি করে যে সাইমন বোধ হয় পাগল হয়ে গিয়েছে, হয়তোবা সে স্বপ্ন দেখেছে। এই ঘটনার সপ্তাহখানেক পরে যে টিনের সাথে ধাক্কা লেগেছিল সেই বাড়ির এক ভদ্র মহিলা তাকে ডেকেছিল। ডেকে বলে, ভাই, তোমার সাথে যে ঘটনাটি ঘটেছিল প্রথমে আমি কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু আমি নিজে সেটা দেখলাম। যখন দেখলাম তখন ঘরে কোনো ইলেকট্রিসিটি ছিল না, পুরো ঘরটাই চাঁদের আলোয় আলোকিত হয়েছিল। এখন ভাই কি করা যায়? তখন সাইমন ভাই বলল, এটার সাথে আমি প্রতিনিয়তই কথা বলতে থাকি, কিন্তু তাকে আমি কখনো সরাসরি দেখিনি। মহিলাটি তাকে জিজ্ঞাসা করে যেই জিনটা সেটা কি ছেলে নাকি মেয়ে? তখন তিনি বলেন, এটা একটা ছেলে। এটা আমার অনেকভাবে হেল্প করতে চায়, কিন্তু আমি তার কাছ থেকে কোনো হেল্প নেইনি, কারণ সে যদি তার প্রতিদান স্বরূপ আমার কাছ থেকে কিছু চায়। আমরা ছিলাম 4 ভাই 1 বোন, তো আমি ভেবেছিলাম যদি কখনো সে আমার কাছ থেকে কিছু চায়, আমার পরিবারে কাকে চায়, কিংবা ভবিষ্যতে যদি আমি বিয়ে করার পর আমার ছেলে মেয়ে চায়, তাহলে তো আমি তাকে দিতে পারবো না। তো তাদের সাথে যদি কথা উলটপালট হয়ে যায় তখন কিন্তু তাদের সাথে আমাদের মানব জাতির কিন্তু বিরাট রকমের ক্ষতি হয়ে যায়। তো সেই কারণে আমি চাইনি তার কাছ থেকে কোনো হেল্প নেওয়ার জন্য। এরপর থেকে প্রতিনিয়ত তিনি ওর সাথে কথা বলতেন। যখন তার বন্ধুদের সাথে চলাফেরা করতেন তখনও তার সাথে কথা বলতেন। যখন তার সাথে কথা বলতেন তখন সে দেখতে পেত, কিন্তু তার বন্ধুরা ওই মোমবাতিটিকে দেখতে পেত না কখনো। তো সেটা ভেবে তার বন্ধুরা ভাবলো যে সে পাগল হয়ে গিয়েছে, সে পাগলের ন্যায় আচরণ করছে। তো এর কারণে তিনি এলাকায় 6 থেকে 7 মাসও পাগল হিসেবে আখ্যায়িত ছিলেন। যখন এলাকায় ঘটনাটি ভালোভাবে জানাজানি হয়ে যায়, তার কাছে অনেকেই আসছিল সাহায্য নেওয়ার জন্য। তিনি কখনো কাউকে সাহায্য করেননি। তিনি বললেন যে তোমরা যে আমাকে যেটা ভাবছো আমি আসলে তা না, আমি ওর কাছ থেকে কোনো হেল্প নেইনি, নেওয়ার
চিন্তা ভাবনাও নাই। সো আমার কাছ থেকে এসে এই ব্যাপারে কোনো হেল্প না চাওয়াটাই বেটার। তো তিনি এই বিষয়ে কাউকে কোনো হেল্প করেনি। পরবর্তীতে তিনি সেই মোমবাতিটি তার কাছ থেকে মুক্ত হওয়ার জন্য আবদার করলো। তো মুক্ত হওয়ার জন্য আবদার করাতে সে বলল, না, আমি কি তোমাকে মুক্ত করতে পারবো না, কারণ আমি যদি তোমাকে মুক্ত করি তাহলে তুমি অনেক মানুষকে ক্ষতি করবে, তুমি আমাদের এলাকাবাসী কে ক্ষতি করবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক মানুষকে ক্ষতি করবে। তো আমি এটা চাই না, আমি তোমাকে মুক্ত করতে পারবো না। তখন তাকে আশ্বস্ত করলো যে না, আমি কাউকে কোনো ক্ষতি করব না এবং কোনো মানুষকে কোনো কিছু করব না, তুমি আমাকে দিতে পারো, আমি তোমার কাছে বাধাবদ্ধ হলাম। তো এটা শোনার পর তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করে দিব। কিন্তু কিভাবে? এটা শোনার পর তিনি বললেন যে সোনার উপর পানি দিয়ে এই জায়গাটাকে চিটিয়ে দিতে হবে সুন্দর করে চারদিকে, এবং গোলাপ জল আতর দিয়ে চিটিয়ে দিতে হবে। সে কাজটা করতে হবে রাত 12টার দিকে, এবং কেউ যাতে এই কাজটি করার সময় টের না পায় এবং দেখতে না পায়। এই শর্ত শোনার পর তিনি রাজি হয়েছেন, বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি সেটা করব এবং ইনশাল্লাহ আমি তোমাকে মুক্ত করব। এটা বলার পর একদিন সময় করে তার সুবিধা মতো একদিন সে সবকিছু নিয়ে গেল, যত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন ছিল, গোলাপ জল, আতর, সোনার উপর পানি এবং আগরবাতি এবং মোমবাতি নিয়ে গিয়েছিল। ওইখানে নেওয়ার পর একটা জায়গায় মোমবাতিটি রাখে, আরেকটি জায়গায় আগরবাতিগুলো এবং গোলাপ জলগুলি রাখছিল। রাখার পর হঠাৎ করে তিনি যখন কাজটি করতে যাবেন, এক লোক প্রস্রাব করতে সেই জায়গায় চলে আসে, এই জায়গার কাছে। এটা দেখে তিনি লুকিয়ে ফেলেছিলেন। লুকিয়ে ফেলার পর আর দেখতে পাইনি ওই ভদ্রলোকটি। যখন তিনি ওই স্থানটি ত্যাগ করলেন, তার নিজের ঘরে ঢুকে ফেললেন, তখন তার 15 থেকে 20 মিনিট পরে তখন ওই স্থানে তিনি আবার প্রবেশ করলেন। 15 থেকে 20 মিনিট পরে প্রবেশ করার কারণ হচ্ছে, যখন একজন মানুষ ঘুম ভাঙে এবং ঘুমাতো মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে প্রপার ঘুমটা আসার জন্য, এবং যাতে তুমি কোনোভাবেই টের না পান সেই ব্যবস্থা গ্রহণ করার জন্যই তিনি 15 থেকে 20 মিনিট পরে সেই স্থানে চলে আসেন। ওই স্থানে তিনি প্রবেশ করলেন তার ইনস্ট্রুমেন্ট গুলা নিয়ে। তাকে যে জিনিসগুলো নিয়ে কাজ করার কথা ছিল, তো সেই জিনিসগুলো নিয়ে প্রবেশ করলেন। তো প্রবেশ করার পর তিনি তার কথা মতো পানি ছিটিয়ে দিয়েছিলেন, সোনার উপর পানি ছিটিয়ে দিয়েছিলেন, গোলাপ জল এবং আতর ছিটিয়ে দিয়েছিলেন সেইখানে। দেওয়ার পর আগরবাতি ধরিয়ে দিয়েছিলেন এবং 4 কোণে 4টি মোমবাতি ধরিয়ে দিয়েছিলেন। তিনি মোমবাতিটি নিয়েছিলেন কারণ তাকে যাতে কোনো ক্ষতি করতে না পারে, তো সেই কারণে তিনি 4 কোণে 4টি মোমবাতি ধরিয়ে এবং একটি বৃত্ত কেটে ওইখানে এর ভিতরে মোমবাতিগুলি রাখেন। এবং আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গা বন্ধ করতে হয় সেই দোয়া শিখিয়ে দিয়ে গেছিলেন। তো সেই অনুযায়ী তিনি সেইভাবে তার গাটা বন্ধ করে নেয়। বন্ধ করার পর তিনি তাকে বললেন যে তুমি যেভাবে যা বলছিলে আমি সেভাবে করে দিয়েছি, এখন তুমি কি করতে চাও? সে বলল তিনি যে রাস্তাটি দিয়ে যাবেন সেখানে অনেক পাতা পড়ে এবং আবর্জনা জমে আছে। সে আবর্জনাটি জমে থাকার কারণে তিনি এর উপর দিয়ে যেতে পারবে না। তো তাকে একটি ঝাড়ু দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে দেওয়ার জন্য বলা হলো। তো তিনি বলল আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার করে দেব। তো তিনি তার কথা মতো রীতিমতো সেই জায়গাটি পরিষ্কার করলেন। এরপর তিনি বললেন যে বন্ধু, আমাকে যদি মুক্ত করতে চাও তাহলে তুমি তোমার মন থেকে দোয়া করতে হবে এবং পড়তে হবে
সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 4 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। তুমি যদি পড়ো তাহলে আমি তোমার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব। এই কথা তিনি বলেন, আচ্ছা ঠিক আছে আমি করব। ওই জিনটা কিন্তু আসলে মুসলিম ছিল। আমরা অনেকে হয়তো জানি আমাদের ধর্মের মধ্যে, আমাদের মানব জাতিতে কয়েকটা ধর্ম আছে। হ্যাঁ, আমাদের মধ্যে যেমন ধর্মের আলাদা আলাদা রয়েছে, ঠিক তেমনি তাদেরও ধর্মের মধ্যে আলাদা আলাদা রয়েছে। তো সে এরকম মুসলিম ধর্ম থাকাতে সে নামাজ পড়তো, ধার্মিক ছিলেন। সে কিন্তু জুমার নামাজের মধ্যেও ওই জিনটিকে দেখতো সোহেম ভাই। অন্য কেউ না দেখলেও তিনি ঠিক দেখতো, জুমার নামাজের মধ্যে অনেক সময় দেখতো ওই জিনটিকে। তিনি কি করলেন, তার কথা মতোই সবকিছু ঠিকঠাক করলেন। তার মনের মধ্যে একটি কথা বারবার ঘুরপাক খাচ্ছিল। তিনি ভাবলেন যে তাকে দেখার খুব ইচ্ছে। তারপর আবার ভাবলেন যে না, যদি দেখতে চায় তাহলে যদি কোনো ক্ষতি করতে করে, কিন্তু সেটা অনেক গিয়ে ভেবে তিনি আর প্রশ্নটা করলেন না। তারপর আবার ভাবলেন যাই হোক না কেন আমি তাকে কথাটা বলি, দেখি সে কি বলল। আরেকটা কথা বলে রাখি, তিনি কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন সহযোগিতা নিতে চাইতেন। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, সে তো আটকে গিয়েছিল একটা জায়গার মধ্যে, তো ওই জায়গায় কিভাবে থেকে সাহায্য করতো? ওই জায়গা থেকে তিনি সাহায্য করতে পারতেন তাকে। অনেক কঠিন কাজ নাকি তাকে একটু সহযোগিতা করেছিলেন বিভিন্ন কাজে। সেই জায়গার মধ্যে থেকে তিনি সে কাজগুলো করতেন। যেমন আমাদের পরিবারের মধ্যে আমাদের একটা যে বন্ডিং আছে, যে নিয়ম শৃঙ্খলা আছে, যেমন আমাদের পরিবারের পিতামাতাদের বা কর্তাদের ছাড়া জিজ্ঞাসা না করে কোনো জায়গায় যেতে পারি না, ঠিক তেমন যেন তার একটা গার্ডিয়ান হিসেবে হয়ে গিয়েছিল সেই জিনটি সোহেম ভাইয়ের। সোহেম ভাই একটা গার্ডিয়ান ছিল, তার হিসেবে হয়ে গিয়েছিল। তখন তিনি উপলব্ধি করলেন যে তিনি কাজটা ঠিক করেননি। প্রায় 6-7 মাস তাকে আটকিয়ে রেখে তিনি তার মধ্যে সেই অনুশোচনাটা এনেছিলেন। কিন্তু একই ব্যাপার ছিল, প্রথম অবস্থায় তিনি ভেবেছিলেন যে যদি ছেড়ে দেয় তাহলে অনেকদিন কোনো মানুষকে কোনো ক্ষতি করতে পারে সেভাবে। কিন্তু পরবর্তীতে তিনি এটা ভাবলেন যে এতদিন রেখে তিনি সঠিক কাজ করেননি। আচ্ছা যাই হোক, পরবর্তীতে তিনি 7-5 না ভেবে তাকে বলেই ফেললেন যে তোমাকে আমি দেখতে চাই, তোমার রূপে আমি তোমার রূপটা আমি দেখতে চাই। তারপর তিনি বলেন আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটি আবদার পূরণ করব। তিনি একটি রূপ নিলেন। তারপর সোহেম ভাই যা দেখলেন যে একদম সেম সেই লোকটি একজন মানুষের মতো। তারপর তারা মুসাফা করার পর কোলাকুলি করলো। একদম সেই জিনটি চোখে অশ্রু ফেলল, কারণ একটা জায়গার মধ্যে ছিল অনেকদিন, দীর্ঘদিন থাকার পরে তার সাথে ভালো একটি সম্পর্ক হয়ে গিয়েছিল, একটি মায়া কাজ করছিল, যার কারণে তার চোখে দিয়ে পানি চলে আসে। তারপর তিনি চলে যাওয়ার সময় বললেন যে তুমি যখন আমাকে স্মরণ করবে, তো তাকে যাতে স্মরণ করার জন্য তার হাতে একটি আয়না দিয়েছিল, আয়নার মতো। যখন তুমি এটাকে হাতে নিয়ে 3 বার আমার নাম বলবে, তখন আমি তোমার সামনে এসে হাজির হব। তো সেটা বলে তিনি সেই জায়গা থেকে চলে যায়।
সোহেল ভাই এই আয়নাটিকে তার সাথে রাখেনি, কারণ তিনি ভেবেছিল যদি তাকে আবার ডাকার পর যদি ওই লোকটি আবার তাকে কোনো ক্ষতি করে, তো সেটা ভেবে তিনি এই আয়নাটিকে আর তার সাথে রাখেনি। তিনি আয়নাটিকে তার সাথে রাখেনি এই কারণেই। তো তিনি পরবর্তীতে উপলব্ধি করতে পারলেন যে আসলে তার আয়নাটি রাখা উচিত ছিল, কারণ আয়নাটি রাখলে তার সাথে যদি যোগাযোগ করতে পারতেন পরবর্তীতে, তাহলে হয়তো অনেক কাজ তিনি করতে পারতেন, অনেক গরিব দুঃখীদের তিনি সাহায্য করতে পারতেন, এটা ভেবেছিলেন। রয়েছিল প্রাথমিক স্টেজের ঘটনা। তারপর বিয়ের আগে তার আর কোনো ঘটনা ঘটেনি। 2012 সালে তিনি বিবাহবদ্ধ আবদ্ধ হন। তো সেটা এরপরে তার সাথে ঘটেছিল আর কি অন্যরকম ঘটনা। তো সেই ঘটনাটি আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদেরকে সেন্ড করব, যদি রাসেল ভাই এই ঘটনাটি আপনি প্লে করেন। এটি একদম সম্পূর্ণ সঠিক এবং সঠিক ঘটনা। সো বিয়ের পরে তার যে ঘটনাটি ঘটে তার মধ্যে অনেক ক্লাইম্যাক্স রয়েছে। যদি এই ঘটনাটি প্লে করেন তাহলে আমি পরবর্তীতে ওই ঘটনাটি সেন্ড